নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু জরিপ এখন উঠে আসছে। এগুলো নির্বাচন পর্যন্ত চলতে থাকবে। এগুলো বিভিন্ন সংস্থা করছে, বিভিন্ন সংগঠন করছে। একেকটার একেক ধরনের স্টাইলে করছে। তো সম্প্রতি আমরা দেখলাম যে সোচ্চারের একটা জরিপে দেখা গেছে সেখানে ডাক্তার শফিকুর রহমানের ভোট বা জনসমর্থন আছে ৩৯% এবং তার অপোজিটে ধানের শীষের যিনি প্রার্থী আছেন তার সমর্থক আছে ৩২%। এবং ঢাকার আরো বেশ কয়েকটি আসনে যে জরিপ তারা করেছেন দেখলাম তাতে মোটামুটি ৪টি আসনে বিএনপি ব্লান্ডার। তো এটা হইতে পারে, বলতেই পারি যে জরিপগুলো সঠিক কি ভুল বা সঠিক নয় বা জনমতের প্রতিফলন নাও ঘটতে পারে, কিন্তু আমরা তারেক রহমানের নীলফামারীর একটি জনসভা দেখলাম যেখানে জনসভায় লোক নেই। বলতে পারেন যে পরবর্তীতে হয়তো লোক আসছে, কিন্তু না, যখন তারেক রহমান বক্তব্য দিচ্ছেন তখনই জনসভার মাঠ পরিপূর্ণ হয়নি, যতটুকু বা ভরেছে তাও একদম ফাঁকা ফাঁকা। যদি একই সাথে বিবেচনা করি তাহলে যেসব স্থানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সমাবেশ করেছেন সেখানে প্রায় প্রত্যেকটি জায়গায় জনসমুদ্রে পরিণত হয়েছে, বিশেষ করে কুমিল্লা, যশোর, সাতক্ষীরা, চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে এবং এমনকি উত্তরবঙ্গের সমাবেশগুলোতেও লোকে ছিল লোকারণ্য। এর আগে থেকেই আমরা জানি যে জামাত প্রায় ৩৩টা জেলায় খুব শক্ত এবং ভালো অবস্থানে আছে, যেখান থেকে তারা অন্তত ১২০টা আসন নির্দ্বিধায় তুলে নিতে পারেন। এর সঙ্গে এনসিপি এবং অন্যান্য জোটের ভোট যুক্ত হয় জামাতকে এবার অনেকেই ১৬০ থেকে ১৭০ আসনে এগিয়ে রাখছেন। এত কিছুর পরও জামাত ক্ষমতায় না এসে বিএনপিও ক্ষমতায় আসতে পারেন এমন সম্ভাবনার কথাও কেউ কেউ বলছেন। এমনকি শহীদ হয়েছেন এমন এক জামাত নেতার সন্তানও দেখলাম কোন এক ব্যক্তির রেফারেন্স দিয়ে বিএনপি ২০০ আসন পেতে পারে বলে একটি খবর দিয়েছে। বললে অত্যুক্তি লাগতে পারে বা খারাপ লাগতে পারে, জামাতের শহীদ নেতাদের কোনো কোনো সন্তানদের মধ্যে এই হীনমন্যতা পেয়ে বসেছে যে তারা জামাতের চেয়ে বেশি এখন বিএনপিকে সমর্থন করছেন। অপরদিকে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিল না এমন ব্যক্তিরাও জামাতে এসে সরাসরি যুক্ত হচ্ছেন, যেমন মেজর আক্তার। আরো অনেক মুক্তিযোদ্ধাই এবং বিএনপির নেতাই জামাতে যোগ দিচ্ছেন। অপরদিকে জামাতের অন্তত ২জন শহীদের সন্তান বিএনপি ঘেঁষা রাজনীতি শুরু করেছেন, এরকম খবর আমাদের কাছে আছে। বা সরাসরি বিএনপিতে যোগ না দিলেও তারা বিএনপির পক্ষে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করার কাজ করছেন, খুব কৌশলে তৈরি করছেন। কারণ যেহেতু তারা শহীদের সন্তান, তারা যদি অন্য কোনো দলের প্রতি ব্লাইন্ডনেস দেখান সেক্ষেত্রে জনগণ তাদেরকে চেপে ধরবে এমন একটি ভয় তাদের আছে। তারা সুকৌশলে অন্য দলের প্রচারণা চালান, জামাত বিরোধিতা করেন। হতেই পারে জামাতের সন্তান, জামাত নেতাদের সন্তানরা অন্য দল করতেই পারে। যদি তাদের হীনমন্যতা না থাকতো তাহলে তারা সরাসরি অন্য দলে অংশগ্রহণ করে অন্য দলে যোগ দিয়ে তারা এই কথাগুলো বলতে পারতেন, কিন্তু তারা দলে যোগ দিচ্ছেন না, কিন্তু দলের বিএনপির হয়ে কাজ করছেন বা বিএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং তাদের মতামতকে জনমত বলে প্রচার করার চেষ্টা করছেন। যেখানে যখনই টেলিভিশন কিংবা মোবাইলের রিলস কিংবা ভিডিও ইউটিউব খোলা হচ্ছে তখনই দেখা যাচ্ছে জনগণ জামাতের দিকে ঝুঁকে গেছে। অন্তত এবার জামাতকে তারা ভোট দিবেন বলেই তাদের বেশিরভাগের মতামত পাওয়া যাচ্ছে। যারা এখনো হীনমন্যতা কাটিয়ে উঠতে পারেননি তারা নিতেও পারেন, পক্ষপাতিত্ব করতেও পারেন, কোনো সমস্যা নেই। অথবা তাদের দৃষ্টিতে যদি মনে হয় যে বিএনপি ২০০ আসনও পেতে পারে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে মাঠের খবরে আমরা কি দেখছি, রাস্তায় নামলে আমরা কি দেখছি, মানুষকে জিজ্ঞেস করলে আমরা কি পাচ্ছি। এমনকি বিএনপি করছেন এমন লোকও বলছেন যে আমি বিএনপি করি কিন্তু এবার জামাতকে ভোট দিব। এমন লোকের সাথে আমার নিজেরও সাক্ষাৎ হয়েছে যারা বিএনপির রাজনীতি করেন এবং জামাতকে ভোট দিবেন বলে এখন তারা নিয়ত করেছেন। একটা ঘটনাই বলি, আমি সদরঘাট যাচ্ছিলাম যাত্রাবাড়ি থেকে রিক্সা যোগে।
তো আমার সহযাত্রী হলেন এক ভদ্রলোক, তিনি মাছের ব্যবসা করেন। ভোলার মনপুরা থেকে তিনি ঢাকায় মাছ নিয়ে যান। তিনি রিকশায় ওঠার পর বললেন যে আল্লাহ যেন এবার যেমন করেই হোক জামাতকে ক্ষমতায় আনে। আমি জিজ্ঞেস করলাম কেন? সে বলে যে আসলে যদি জামাত ক্ষমতায় না আসে তাদের বাঁচার উপায় নেই। বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি চাঁদাবাজি করতেছে। বলে যে আওয়ামী লীগ আমলেও আমাদের এত টাকা চাঁদা দিতে হয়নি, গত 5ই আগস্টে ক্ষমতা পরিবর্তনের পর বিএনপি আমাদের কাছ থেকে যত লক্ষ টাকা চাঁদা নিয়েছে। একজন ছোট মাছ ব্যবসায়ী তাদের দাদন ব্যবসা, হ্যান্ড ব্যবসা, ত্যান ব্যবসা করে তাদের পরিবার চালাতে হয়, তাদের কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে। তারা বলছেন আমরা এতদিন বিএনপি করেছি, বিএনপিকে ভোট দিয়েছি, কিন্তু আমরা চাই জামাত ক্ষমতায় আসুক, অন্তত চাঁদাবাজি থেকে যেন আমরা রক্ষা পাই। এমন শ্রমজীবী আরো অনেক মানুষ পেয়েছি যারা কাজ করতে করতে বলেন যে আমরা পারিবারিক ভাবেই বিএনপি করি, কিন্তু এবার আমরা ঠিক করেছি জামাতকে ভোট দিব। এগুলো হচ্ছে মাঠের খবর। সর্বশেষ কি দেখা যাবে সেটি আমরা জানি না। জয় বিজয় পরাজয় যাই কিছু হোক, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু আমরা এখন কি দেখছি? এতদিন পর্যন্ত যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমরা দেখে আসছিলাম বা ভেবেছিলাম যে অন্তত সুষ্ঠু নির্বাচন বা সেরা নির্বাচন হতে পারে, কিন্তু এবার আমরা দেখলাম গত কাল হাদির বিচারের দাবিতে যারা রাস্তায় নেমেছিল তাদের উপর যেভাবে পুলিশ আক্রমণ করেছে, এটি অভাবনীয় 5ই আগস্টের পর। অ্যাকচুয়ালি পুলিশের মধ্যে কোনো সংস্কার না হওয়ায়, পুলিশের কারো বিচার না হওয়ায়, সিগনিফিকেন্ট 2-1 জনের নাম কাওয়াস্তে বিচার ছাড়া যেভাবে পুলিশ হাজার হাজার পুলিশ রাস্তায় নেমে জুলাই আন্দোলনকারীদের বুকে গুলি করেছিল, 2000-এর উপর ছাত্র জনতাকে খুন করেছিল, প্রায় 30 থেকে 40 হাজার মানুষকে, পথচারীকে, ছাত্র জনতাকে পঙ্গু করেছিল, সেই পুলিশের নাম কাওয়াস্তে বিচারটাও হয় নাই, যার ফলে পুলিশ আবারও মারমুখী। এবং এই পুলিশ এই সরকারের অধীনে নেই। এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি পরিচালনা করেন তাকে মন্ত্রী তো দূরে থাক, তাকে পুরুষ মানুষ ভাবতেও মানুষের লজ্জা হয়। অর্থাৎ তাকে বসিয়ে রাখা হয়েছে জাস্ট আই ওয়াশ। এমনকি তাকে পরিবর্তনের দাবিও মানুষ তুলতে পারে না, কারণ এরপরে যদি পরিবর্তন হয় যিনি আসবেন এর চেয়ে খারাপও আসতে পারেন। আর আমরা দেখলাম এই গতদিন পুলিশ এমন নির্বিচারে সাধারণ মানুষকে পিটিয়েছে, ঠিক শেখ হাসিনার পুলিশ যেটা করেছে। একজন মা যার সন্তান জুলাইতে শহীদ হয়েছে, আরেকজন সন্তানকে নিয়ে জাস্ট বিচার চাইতে এসেছিলেন, হাদি হত্যার বিচার। বাংলাদেশের মানুষের কি অধিকার নেই যে তারা বিচার চাইবে? তাকে পুলিশ লাথি মেরে, লাঠি দিয়ে পিটিয়ে, নির্মমভাবে পিটিয়ে তাকে শিক্ষা দিয়েছে যে এই দেশ কেবলমাত্র পুলিশের দেশ, পুলিশের রাষ্ট্র। একজন ছাত্র ভাই যিনি নিরীহভাবে রাস্তায় দাঁড়িয়েছিলেন কেবলমাত্র, তাকে পুলিশ ইচ্ছে মতো পিটিয়েছে। যদি ছত্রভঙ্গ করার জন্য পেটাতে হয়, 1টা 2টা বাড়ি দিলে যখন দৌড়ে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়া অবস্থায় তাকে ল্যাং মেরে ফেলে দেওয়া হয় কেন? এরপর উপর্যুপরি পিটাতে পিটাতে তার হাত পা ভেঙে দেওয়া হয় কেন? হাত পা ভেঙে দিয়ে পঙ্গু করে ফেলার এই কালচারটা তো, এই শিক্ষাটা তো শেখ হাসিনা দিয়েছিল পুলিশকে। এই কাজটা তো শেখ হাসিনার পুলিশ করেছে, এখনকার পুলিশ কেন এটা করবে? কোথায় পেয়েছে পুলিশ এই অনুমতি? এই পরিবেশ দেখে আমাদের সন্দেহ ঢুকছে যে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এই প্রশাসন হতে দেবে না। তবে যে পুলিশকে জুলাই অভ্যুত্থানের শক্তি প্রতিহত করেছিল, সম্মিলিত বাহিনীকে প্রতিহত করে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী সরকারকে যেভাবে হটিয়েছিল, সেই চেতনা যাদের মধ্যে আছে তারা এই প্রশাসনকেও নির্বাচনের দিন এক হাত দেখে নেবে বলে আমার বিশ্বাস। এবং জনগণ সেভাবে প্রস্তুত হচ্ছে, তার প্রমাণ এই হাদির বিচারের দাবিতে যারা এসেছে, পুলিশের মার খাওয়ার পরও তারা রাস্তা ছেড়ে পালায়নি। এমন অনেককেই দেখা গেছে, নারী পুরুষ নির্বিশেষে, মায়েরা বয়স্ক কম বয়সী প্রত্যেকেই বিচারের জন্য তাদের জায়গায় অটল বসেছিলেন।
নির্বাচনের দিন একটা খেলা যে হবে এটা তার প্রমাণ। মানুষ এখন আর মরতে ভয় পায় না। গুলি করার পর তার শরীর দিয়ে রক্ত বের হয়ে যাওয়ার পরও সে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে এবং তখনও হাদি হত্যার বিচার দাবি করে গেছে। আহতরা হাসপাতালে গেছে, হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে, গুলিবিদ্ধ আহতরাও ব্যান্ডেজ করে আবার রাস্তায় নেমে এসেছে। এই জনতাকে কোনোভাবে পাশ কাটিয়ে নির্বাচনে যদি কোনো রকম হাসিনা মার্কা নির্বাচনকে করতে চায়, তাহলে এই দেশের পরিণতি, এই জাতির পরিণতি অন্যদিকে যাবে। এটা মোটামুটি আমরা হাদির এই বিচার চাওয়ার এবং পুলিশের আক্রমণাত্মক ভঙ্গি থেকে শিখে গেলাম। একদিকে জামাতের পলিটিক্স হচ্ছে তারা কি করতে চায় দেশ ও জাতির জন্য, প্রত্যেকটা জনগোষ্ঠীকে আলাদা আলাদা করে কার জন্য কি করবে তার ইশতেহার তারা প্রকাশ করে দিয়েছে এবং চমৎকার এক ইশতেহার তারা দিয়েছে, যে ইশতেহারে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। মানুষের যা স্বপ্ন ঠিক তাই উঠে এসেছে এবং বাস্তব ভিত্তিক ইশতেহার তারা দিয়েছে। অপরদিকে বিএনপির প্রধান নেতা চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটা জায়গায় যে ব্লান্ডার করছেন। ফরিদপুরে গিয়ে তিনি বলছেন এখানে প্রচুর সয়াবিন চাষ হয়, তিনি এখানে সয়াবিনের কৃষক বসাবেন, অথচ সেখানকার জনগণ বলল যে না, এখানে সয়াবিন হয় না, এখানে ভুট্টা চাষ হয়। ফরিদপুরে ভুট্টা এবং পাট চাষের জন্য, পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত। তিনি কোথায় পেলেন সয়াবিন চাষের খবর জানি না। যে লোকটা সবার আগে বাংলাদেশ বলে, তার বাংলাদেশ সম্পর্কে কোনো আইডিয়া নেই। দিনাজপুরে গিয়ে বললেন দিনাজপুরের আম তিনি এই করবেন সেই করবেন, অথচ দিনাজপুর বিখ্যাত সেই রসালো মিষ্টি লিচুর জন্য। অথচ তার গোড়া গোষ্ঠীর জন্ম কিন্তু দিনাজপুরে। দিনাজপুর তার মায়ের ঐতিহাসিক স্থান। তিনি জানেন না দিনাজপুরের খবর। যশোরের চিনিকল নেই সেটাও তিনি জানেন না। কুমিল্লার ইপিজেড হয়ে গেছে 20-25 বছর আগে, সেটাও তিনি জানেন না। মানুষ আশঙ্কা করছে কবে যেন তিনি বলে বসেন যে পদ্মা সেতু বানাবেন। এ থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে তিনি গতবারের ইশতেহার থেকে কপি পেস্ট করে ফেলেছেন এবারের ইশতেহার, যে কারণে তিনি আসলে খুব বেশি চেঞ্জ করতে পারছেন না। বা 17 বছর তিনি যেহেতু বাংলাদেশে থাকেননি, বাংলাদেশের কোনো খোঁজ খবরও রাখেননি। অথচ অন্য প্রবাসীরা কি করে জানেন? তার সকাল সন্ধ্যা বাংলাদেশের খবর নেন। ভাই কি খবর, ভাই কি খবর, ভাই কি খবর, দেশের পরিস্থিতি কি, দেশের পরিস্থিতি কি। দেশের মানুষের চেয়ে প্রবাসীরা বাংলাদেশের খোঁজ খবর বেশি রাখেন, কারণ এই দেশটা তাদের। এই দেশে তারা মা বোনকে রেখে যান, সন্তানকে রেখে যান, ঠিক দেশটাকেও তারা মা এবং সন্তান মনে করে। শুধুমাত্র আমরা দেখলাম তারেক রহমানের কাছেই বিষয়টা ভিন্ন। তিনি মায়ের অসুস্থতার সংবাদেও আসতে পারেন নাই, বললেন এটা তার সিদ্ধান্তের ব্যাপার না, এবং দেশের কোনো খবরে তিনি রাখেন না। গত 17 বছরে 20 বছরে দেশের কি কি পরিবর্তন হয়েছে তার কিছুই তিনি জানেন না। যখনই তিনি নিজ থেকে কোনো বক্তব্য দিতে যাচ্ছেন, ব্লান্ডার করে ফেলতেছেন। দিন দিন তারেক রহমানের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে এবং তার জনসভায় লোক কমে যাচ্ছে। ঠিক একই কারণে তিনি যে ভোটের ময়দানেও হেরে যাবেন এটি মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। মানুষ হেরে যাক বা জিতে যাক, নির্বাচন যেন সুষ্ঠু থাকে, সুষ্ঠু হয়, সেই দিকে সবাইকে নজর রাখতে হবে। কারণ আমরা ইতিমধ্যে দেখছি বেশ কিছু ভুয়া সংবাদ, উত্তেজনাকর সংবাদ এবং প্রতিপক্ষের সঙ্গে নানান ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ার নানা ধরনের তালবাহানা করছে বিএনপি, এবং বিএনপির কিছু পেইড এজেন্ট এই কাজগুলো করছে। সে আমেরিকা থেকে হোক, আল জাজিরা থেকে হোক, কিংবা দেশের মধ্যে থেকে হোক। কয়েকটা ঘটনার কথা বলি। একটা ছেলে, বাচ্চা ছেলে, সাইকেল নিয়ে যাওয়ার পথে একটা সিএনজির সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা পেয়েছে। সে ভয়ে বাসায় এসে একটা গাল গল্প বলেছে। সেই গাল গল্প শুনে যুগান্তরের মতো একটা পত্রিকা
যাদের 24শে জুলাই সত্য সংবাদের একটি বড় ধরনের ভূমিকা আছে বলে আমরা দেখেছি, সেই পত্রিকায় লিখছে যে জামাতের হামলায় বিএনপির স্লোগান দেওয়া এই শিশুটি জামাতের হামলার শিকার হয়েছে। কি নির্লজ্জ মিথ্যাচার! ওই শিশুটির বন্ধুরা বলছে যে ও সাইকেল নিয়ে যাচ্ছিল, সিএনজির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে, ব্যথা পেয়েছে। অথচ সেইটিকে সংবাদ বানানো হয়েছে বিএনপির স্লোগান দেওয়ায় জামাত তার উপর হামলা করেছে, যেন ওই শিশুটি একমাত্র ধানের শীষের স্লোগান দেওয়া মানুষ। সারা বাংলাদেশের সর্বত্র ধানের শীষের স্লোগান হচ্ছে। কই কে কাকে হামলা করলো? জামাতের কে হামলা করেছে? এর আগে দেখলাম যুব দলের অমুক মারা গেছে, সাইফুল মারা গেছে বলে একটা সংবাদ প্রচার করা হলো। সাইফুল নিজেই লাইভে এসে বলছে যে না, আমি মারা যাইনি। মেহেরপুরে মহিলারা যাওয়ার পথে কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে, তাদের রিক্সা অ্যাক্সিডেন্ট করে তারা আহত হয়েছে, সেটাকেও জামাতের হামলা বলে চালানো হয়েছে। সব মিলে হাদির আন্দোলনের অন্যতম নেতা, হাদির বিচার প্রার্থী, হাদির সহযোগী আব্দুল আল জাবের ইতোমধ্যেই একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছেন। সেটি হচ্ছে বিএনপি সম্পূর্ণরূপে বিএনপির দিকে ঝুঁকে গেছে। যদি আপনারা সুষ্ঠু নির্বাচন চান, এই মিডিয়া টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এবং এই টাকা কোত্থেকে আসছে সেটাও আপনারা সকলে জানেন। এস আলম ইন্ডিয়া রয়্যাল এজেন্ট বিএনপির চাঁদাবাজদের সে চাঁদার ভাগ এই মিডিয়া পেয়েছে, এবং মিডিয়া ঝুঁকে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। যদি সুষ্ঠু নির্বাচন চান এবং সঠিক লোককে নির্বাচিত করতে চান, তাহলে আগামী কয়েকদিন আপনাদের মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। অনেক বড় বড় অপপ্রচার তারা চালাবে জামাতের বিরুদ্ধে। এ ধরনের ইনফরমেশন গোয়েন্দারা জানিয়েছেন, জামাতের লোকেরাও স্বীকার করতে বাধ্য হয়েছে। মিডিয়ার প্রস্তুতি সম্পর্কে তারা বেখবর নন, কিন্তু তাদের যেহেতু রাতারাতি মিডিয়া বানানোর ক্ষমতাও নাই, আর তারা যেহেতু মিডিয়া নিয়ন্ত্রণের মতো মানসিকতাও রাখেন না। জামাতের অনেক উপদেষ্টা বা সমর্থক বা ভক্ত বলেছেন যে মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে, মিডিয়া প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু জামাত সেদিকে ঝুঁকে যাননি। মিডিয়াকে তারা স্বাধীনই রাখতে চান, এবং তাদের সেই চেষ্টা থেকেই দেখলাম যে জামাতের পত্রিকাগুলো জামাতের হয়ে খুব বেশি সাপোর্ট দিচ্ছে না। অনেকে দেখলাম সংগ্রাম এবং নয়া দিগন্তের ব্যাপারেও জামাতের সমর্থকরা খেদ জাহির করেছেন, কিন্তু মূলত জামাত এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন রাখার ব্যাপারেই সবসময় সচেষ্ট ছিল, মালিকানা জারি থাকুক না কেন। অপরদিকে বিএনপির মিডিয়াগুলো, যেগুলো বিএনপির ছিল সেগুলো তো আছেই, নতুন নতুন মিডিয়া বিএনপিকে তোষামত করার জন্য, নতুন করে নতুন বয়ান সৃষ্টির জন্য, ন্যারেটিভ তৈরির জন্য সমস্ত কিছু প্রস্তুত করে ফেলেছে। এই অবস্থায় মিডিয়াকে যদি আপনারা বয়কট না করেন, এবং সোশ্যাল মিডিয়ার একাধিক সোর্সের উপর যদি নির্ভর না করেন, অনেক ধরনের গুজবে কান দিয়ে আপনারা বিভ্রান্ত হবেন। এই নির্বাচনের সময়টা টাকার খেলা চলবে, টাকা কথা বলবে। অতএব হয় জাস্টিফাই করবেন, আর না হয় বিভ্রান্ত হবেন, এবং বিভ্রান্ত হলে আপনারা যদি কোনো অসৎ লোককে, কোনো চাঁদাবাজকে, দুর্নীতিবাজকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তার দায় আল্লাহকে দিতে আসবেন না। আল্লাহ আপনার এই দায় নিতে রাজি নন, কারণ আল্লাহ বলে দিয়েছেন জগতে যা কিছু হয়, যত বিপর্যয় আসে, এগুলো তোমাদের হাতের কামাই। এবার একটা সুযোগ যাচ্ছে, আমরা মনে করি যে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে জয় করবেন, যাকে আপনারা সৎভাবে জানেন। কে সৎ আপনারা চেনেন। টিআইবি রিপোর্ট বলছে বিএনপি এবার যাদেরকে সমর্থন দিয়েছে, মনোনয়ন দিয়েছে, তাদের মধ্যে 69% ঋণ খেলাপি আছে। যদিও টিআইবি রিপোর্ট বলেছে যে 22% ঋণ খেলাপি জামাতে আছে, জামাত প্রার্থীদের মধ্যে, কিন্তু জামাত এটাকে কন্ডেম করেছে এবং বলেছে একজন মাত্র ব্যক্তির ব্যাপারে তাদের ঋণ খেলাপির অভিযোগ এসছে, এবং তিনি নিজেও তার সমস্ত ঋণ পরিশোধ করে দেশের বাইরে চলে গেছেন 10 বছর আগে। তিনি একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন, সেই কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেছে, সেই ঋণটাকে তার ঘাড়ে দেখানো হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। তার এই আর্গুমেন্ট শুনে কোর্ট কনভিন্স হয়েছে এবং তার মনোনয়ন ফিরিয়ে দিয়েছে। আরেকজন ব্যক্তির ব্যাপারে এসেছিল, তিনি কার্ড ব্যবহার করতেন,
সেই কার্ডের টাকা, এটা অনেকেই জানে না যে কার্ডের টাকা আসলে ঋণ খেলাপির মধ্যে পড়ে না, কারণ এটার একটা মেয়াদ থাকে, 15 দিন থেকে 45 দিনের মধ্যে কার্ডের টাকা দিতে হয়। তো সেইটা ওই 45 দিন কিংবা তারপরেও যদি যায় তাহলে ইন্টারেস্টের পরিমাণ বা জরিমানা করা হয়, কিন্তু এটাকে ঋণ খেলাপি ধরা হয় না এবং কার্ডের অ্যামাউন্ট খুব বেশি নয়। সো এইগুলোকে দিয়ে এরকম একটি বা দুটি ঘটনাকে হাইলাইট করে মগজ ধোলাই করে কোনো কিছু হতে পারে, বাট জামাতে কোনো ঋণ খেলাপি নেই, এটি জামাত থেকে বলা হয়েছে এবং এরকম প্রমাণ কেউ এখন পর্যন্ত দিতে পারেনি। জামাতের দুজন মন্ত্রী ছিলেন, এই বিএনপির সঙ্গেই মন্ত্রিত্বে ছিলেন, কিন্তু তাদের এক আনা দুর্নীতি কেউ দেখাতে পারেনি। জামাতে এমন মন্ত্রী ছিলেন যারা রাষ্ট্রীয় সফরে যাওয়ার সময় নিজেদের বাড়ি থেকে বাটিতে করে খাবার নিয়ে যেতেন, যেন সরকারি অর্থ অপচয় কিংবা সরকারি খরচে খাওয়ার নামে লুট না করা হয়, মিথ্যা ভাউচার দিয়ে লুটপাটের সুযোগ না পাওয়া হয়। এইভাবে দেশের অর্থনীতিকে বাঁচিয়েছেন। জামাত ক্ষমতায় আসতে পারে শুধুমাত্র যদি জনগণ এবার সিদ্ধান্ত নেয় যে জিতু খারুক যাই কিছু হয়ে যাক, এবার আমরা সৎ লোকদেরকে ভোট দিব, দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান করব, ঋণ খেলাপিদেরকে যারা 26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে এই সরকারি আমলে, এই আওয়ামী লীগের আমলেও চুরি করেছে বা ঋণ খেলাপি হয়েছে, লুট করে বিদেশি পাচার করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করব। এটা নিজ দায়িত্বে প্রত্যাখ্যান করতে হবে। আপনার প্রার্থী আপনি চেনেন কি চেনেন না, আপনার কাছে ভোট চাইতে গেছে কি যায়নি, এসব দিকে ভাবলে চলবে না। এই দেশ আপনার, এই দেশকে যদি বাঁচাতে হয়, এই দেশের অর্থনীতিকে যদি বাঁচাতে হয়, যদি আপনি মনে করেন যে এর চেয়ে বেটার কোনো রাষ্ট্র আপনি উপহার পেতে চান, তাহলে আমরা মনে করি অবশ্যই সেই লোককে আপনাকে ভোট দিতে হবে যে লোক অতীতে দুর্নীতি করেনি, বর্তমানে দুর্নীতির কোনো স্বাক্ষর নেই এবং 5ই আগস্টের পর যত চাঁদাবাজি হয়েছে তার সাথেও তাদের কোনো সম্পৃক্ততা নেই। অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদেরকে রায় দিতে হবে। আর যদি সে রায় দিতে আপনারা ভুল করেন, কোনো কারণে ভুল করেন, মিডিয়া দ্বারা আপনারা প্রভাবিত হয়েও করেন, তাহলে তার দায় আপনাদেরকে ভোগ করতে হবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।